আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো আর আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এসএসসি কেমিস্ট্রির যে সপ্তম অধ্যায়টি রয়েছে কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া, এখানকার এমসিকিউ নিয়ে আমি আরও একটি ক্লাস নিতে যাচ্ছি। ওকে, তোমরা এরই মধ্যে কিন্তু এখানকার এমসিকিউ নিয়ে বিস্তারিত ব্যাখ্যা সহ একটি ক্লাস পেয়েছো। ওকে, তাহলে সেকেন্ড আজকের যে ক্লাসটা এটা শুরু করি। দেখো, আজকের মেজরিটি প্রশ্ন এবং বোর্ডের এমসিকিউ, আজকে যে এমসিকিউগুলো দেখাবো এগুলো সবগুলো বোর্ডে আসা, ঠিক আছে? আচ্ছা দেখো, এরকম প্রশ্ন আছে যে সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা কত? প্রশ্নটি এসেছিল ঢাকা বোর্ড 2024 সালে। ঢাকা বোর্ড দেখো, ঢাকা বোর্ড 2024 কি প্রশ্ন আসছিল আমি একটু তোমাদের বোর্ড সহ উল্লেখ করি যেন তোমাদের খুঁজে বের করতে খুব সহজ হয়। সোডিয়াম থায়োসালফেট যৌগের, আচ্ছা যৌগের কিন্তু সংকেত দেওয়া নেই, মানে যৌগটার যে সংকেত, এই যে সোডিয়াম থায়োসালফেট সংকেত দেওয়া থাকলে কিন্তু সহজ হইতো। সংকেত নেই কিন্তু লেখা আছে কি সোডিয়াম থায়োসালফেট, এই যৌগে সালফারের জারণ সংখ্যা কত? তাহলে ফার্স্ট অফ অল তোমাকে যেটা জানতে হবে সেটা কি সোডিয়াম থায়োসালফেটের সংকেত কি। তাহলে দেখো এইভাবে লেখা আছে প্রশ্নটা, ঢাকা বোর্ড 2024 এইভাবে লেখা আছে যে সোডিয়াম থায়োসালফেট যৌগে, এই যে সোডিয়াম থায়োসালফেট বলছে এটা, এখন তুমি যদি সেই থায়োসালফেট সংকেতটা না জানো তাহলে তুমি পারবে না। তাহলে এই জন্য তোমাদের কিন্তু প্রয়োজন যে কিছু যৌগের সংকেতগুলো জেনে রাখা, ঠিক আছে? অর্থাৎ স্পেশালি তুমি যদি দেখো থায়োসালফেট একটা যৌগমূলক, সোডিয়াম হলো একটা ধাতু, এই যে ধাতুর সাথে একটা যৌগমূলক যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে, এই থায়োসালফেটের সংকেতটাই যদি জানতা তবেই কিন্তু তুমি এই যৌগটা গঠন করতে পারতো। দেখো তাহলে প্রশ্ন কি সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা কত? সোডিয়াম থায়োসালফেট হলো দেখো Na2S2O3। আসলে দেখো এই যে S2O3 এটা কিন্তু থায়োসালফেট একটা যৌগমূলক, ঠিক আছে? আর এই যে Na তো সোডিয়াম, ওকে, তাহলে Na2S2O3 হলো সোডিয়াম থায়োসালফেট। এই সোডিয়াম থায়োসালফেটে দেখো সালফারের জারণ সংখ্যাটা কত, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখান থেকে বের করি, তোমরা খুব দ্রুতই বের করতে পারবা। সেটা কিভাবে বের করবে দেখো, এই যে সোডিয়ামের জারণ সংখ্যা, সোডিয়াম হলো গ্রুপ 1 মৌল পর্যায় সারণী, এটাকে ক্ষারধাতু বলে। ক্ষারধাতু সময়ের জারণ সংখ্যা হলো ধনাত্মক 1 +1, তাহলে সোডিয়াম হলো +1, তাহলে এই যে +1 সোডিয়াম আছে কয়টা? দুই পরমাণু, এর জন্য দেবো কি +2। তাহলে সোডিয়ামের জারণ সংখ্যা হলো +1, কিন্তু সোডিয়াম যেহেতু দুইটা আছে Na2 দুইটা আছে জন্য +2। আচ্ছা এরপরে দেখো এখানে অক্সিজেনের জারণ সংখ্যা কত? অক্সিজেন হলো সাধারণত -2 হয়, তাহলে অক্সিজেন আছে কয় পরমাণু? 3টা, তাহলে -6। আর টোটাল এই যৌগটার জারণ সংখ্যা কত? 0। আমরা জানি যে কোনো একটা যৌগের জারণ সংখ্যা কত হয়? এটা 0। তাহলে এইবার দেখো যে S2, এখন তোমরাই চিন্তা করো, দেখো তো মাঝখানে কত দিলে ডান পাশে 0 হবে? তাহলে আমি যদি দেখো এই মাঝখানে যদি একটা +4 দিই, তো দেখো তো ডান পাশে 0 মেলে কিনা? +6, 4 + 2 + 6 -6 = 0। তাহলে এইখানে তোমরা কি বুঝছো? এই যে S2 এটাকে কিন্তু এটার পরিবর্তে আমরা অর্থাৎ পাচ্ছি কি দুইটা সালফারের জন্য +4, সুতরাং একটা সালফারের জারণ সংখ্যা কত হবে? একটা সালফার হবে +2। সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা কত? উত্তর এটা হবে +2, ঠিক আছে? আমার মনে হয়, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, দেখো S2 মানে কি সালফার কয়টা ছিল? 2 সালফারের জন্য যদি +4 হয় তাহলে একটা সালফারের জন্য +2, তাহলে অবশ্যই এটার উত্তর হবে সোডিয়াম থায়োসালফেট যৌগে সালফারের জারণ সংখ্যা হলো ধনাত্মক 2 +2। আচ্ছা এরপরে আমরা আরেকটা প্রশ্নে চলে যাই। ওকে, এবার হলো অলিয়ামের সালফারের জারণ সংখ্যা কত? অলিয়ামের সালফার, আচ্ছা দেখো প্রশ্নগুলো এমনভাবে করছে তুমি যদি সংকেত না জানো উত্তর কিন্তু দেওয়া আসলে সম্ভব না। তাহলে অলিয়ামের সংকেত যেটা দেখো, অলিয়াম বা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড বা ধূমায়মান সালফিউরিক অ্যাসিড, এটা কেমন? অলিয়াম দেখো তোমাকে এই প্রশ্ন করছে অলিয়াম, রাজশাহী বোর্ড 24 সালে আসছিল অলিয়ামের সালফারের জারণ সংখ্যা। এর জন্য তোমাকে প্রথমে অলিয়ামের সংকেতটা জানতে হবে। তাহলে অলিয়ামের সংকেতটা কি? H2
O7, ঠিক আছে। আচ্ছা এইখানে তুমি দেখো হাইড্রোজেন আছে দুইটা, হাইড্রোজেনের জারণ সংখ্যা হলো +1 সাধারণত, তাহলে একটা হাইড্রোজেনের জন্য যদি +1 হয় তাহলে দুইটা হাইড্রোজেন +2। আচ্ছা অক্সিজেন জারণ সংখ্যা হলো কত, -2 সাধারণত, তাহলে অক্সিজেন আছে কয়টা, 7টা, তাহলে -14। আর এই পাশে টোটাল যৌগের তার জারণ সংখ্যা হবে কত, 0। আচ্ছা এখানে কত দিলে ওই পাশে 0 হয়, অবশ্যই +12, 12 দিলে হয়ে যায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালফার দুইটার জন্য, অর্থাৎ 2 সালফারের জন্য যদি +12 দেই, সুতরাং একটা সালফারের জন্য +6, অর্থাৎ অলিয়ামে সালফারের জারণ সংখ্যা হবে +6। ওকে, তাহলে আমরা এটাও বুঝলাম। আচ্ছা নেক্সট আমরা দেখব আমরা দেখি। আচ্ছা দেখো একটা প্রশ্ন আছে, নিচের কোনটি বিজারক, নিচের কোনটি বিজারক, এরকম একটা প্রশ্ন আছে। প্রশ্নটি এসেছিল চট্টগ্রাম বোর্ড 2024 সালে, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এরকম কিন্তু অনেক প্রশ্ন তোমাদের আছে। ওকে, আচ্ছা আমরা যদি দেখি তাহলে প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2024। প্রশ্ন কি, নিচের কোনটি বিজারক, নিচের কোনটি বিজারক। আচ্ছা অপশনগুলো আমি একটু লিখে দিই, দেখো তোমরা চিন্তা করো। ক আছে কি Fe3+। আচ্ছা এরপরে খ নম্বর যেটা আছে Cu আছে হলো কপারের একটা আয়ন 2+। এরপরে গ নম্বর যেটা আছে জিঙ্ক 2+। আর কে আছে লেড Pb2+। আচ্ছা বলছে কোনটি বিজারক, অনেকেই কিন্তু এটা বুঝতে পারো না কোনটি বিজারক, খুব সহজে তোমরা চিনে ফেলবা কোনটি বিজারক। দেখো আমি একটু ব্যাখ্যা করি, কারণ কি আমি যদি এক কথাই বলি তাহলে আমি এটা লাস্টে বলবো, আগে ব্যাখ্যাটা বলি। টোটাল ব্যাখ্যা শেষ হয়ে গেলে তোমাদেরকে একটা টিপস শেখায় দেবো, তুমি 15-20 সেকেন্ডে বের করে ফেলতে পারবা কোনটি বিজারক, কিন্তু আগে ব্যাখ্যাটা বলতে হবে, তা না হলে মনে হবে কি যে হ্যাঁ মুখস্থের মতো হয়ে যাবে। ওকে দেখো কোনটি বিজারক, প্রথমে আগে আয়রনের বিষয়টাতে আসে। তোমাকে একটা আয়রন দিয়ে, আয়রন 3+ আছে, এটা দিয়ে একটু টেস্ট করি, দেখো তুমি বুঝতে পারবা। আর আয়রনের যদি ইলেকট্রন বিন্যাস দেখো Fe, আয়রন ইলেকট্রন বিন্যাস যদি দেখো Fe 26টা ইলেকট্রন আছে, আমরা যদি একটু বিন্যাস দেখি, ঠিক আছে। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6, ঠিক আছে। আচ্ছা এরপরে 3d 4s, তাহলে ইলেকট্রন আগে 4s এর দুইটা দিলাম, এখানে 6টা। এখন তুমি দেখো 18 আর 18 26, ওকে মিলছে। তাহলে আয়রনের ইলেকট্রন বিন্যাস হলো এইটা। এখন বলছে কোনটি বিজারক মানে কি, কোনটি বিজারক মানে কি, এই প্রশ্ন আমি এভাবে করব, কোনটি ইলেকট্রন ছাড়বে। বিজারক মানে কি, এটা হলো ইলেকট্রন ছাড়ে, ইলেকট্রন ছেড়ে দেয়, ঠিক আছে, ইলেকট্রন ছেড়ে দেয় যে সে হলো বিজারক। তাহলে এইখানে আমি দেখো বলছে কোনটি বিজারক, তুমি যে জিনিসটা মনে রাখবা যে জারণ মানে হলো সারণ, মানে জারণ মানে হলো সারণ, আর যার সারণ ঘটে সে নিজে হলো বিজারক, যার সারণ ঘটে সে হলো বিজারক। তার মানে এই প্রশ্নটাকে এভাবে করো, নিচের কোনটি বিজারক, অর্থাৎ এই প্রশ্নটাকে আমি অন্যভাবে করি, নিচের কোনটি বিজারক মানে এটাকে আমি একটু প্রশ্নটাকে অন্যভাবে করি। আচ্ছা অর্থাৎ তোমাকে এভাবে বলা যায় যে কোনটি ইলেকট্রন ছাড়বে, কোনটি ইলেকট্রন ছাড়বে। আচ্ছা নিচে 4টা অপশনের মধ্যে কোনটি ইলেকট্রন ছাড়বে, মানে কোনটি বিজারক এটাও যে কথা, আর কোনটি ইলেকট্রন ছাড়বে একই কথা। তাহলে দেখো তো কোনটি ইলেকট্রন ছাড়তে পারবে, ছেড়ে দিতে পারবে কে। আচ্ছা এই যে আয়রনের একটু তুমি যদি দেখো, আয়রনের কথা প্রথমটা একটু বিশ্লেষণ করি। আয়রনের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথে 2টি ইলেকট্রন। তো ইলেকট্রন বের হওয়ার জন্য কিন্তু কোনো রুলস নেই, ইলেকট্রন প্রবেশের জন্য অনেকগুলো রুলস আছে। ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে সেটা কিন্তু আমরা দেখছি যে আউফবাউ নীতি অনুযায়ী প্রবেশ করতে পারে, এরপরে আমরা পাউলির বর্জন নীতি দেখেছি, হুন্ডের নীতি দেখেছি, ঠিক আছে। কিন্তু ইলেকট্রন বের হওয়ার জন্য, ইলেকট্রন যে চলে যাবে, একটাই রুলস যে সর্বশেষ কক্ষপথ থেকে আগে ইলেকট্রনগুলো বের হবে। তাহলে এখানে সর্বশেষ কক্ষপথ কি 4s, এই যে 4s অরবিটাল যেটা আছে, এই 4s অরবিটাল থেকে 2টা ইলেকট্রন কিন্তু এখান থেকে চলে যাবে। আচ্ছা আয়রন 2টা ইলেকট্রন সে দান করতে পারে, 4s অরবিটালে 2টা ইলেকট্রন যদি দান করে, আচ্ছা আয়রন যদি 2টা ইলেকট্রন ছেড়ে দেয়, এই লাস্ট কক্ষপথে 2টা ইলেকট্রন ছেড়ে দেয়,
তখন আয়রন কিসে রূপান্তর হয়ে যাবে দেখো, এই আয়রন কিন্তু দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে সে হয়ে যাবে 2+, দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে হয়ে যাবে কি আয়রন 2+, তখন তার ইলেকট্রন বিন্যাস আমরা বলতে পারবো 1s2 2s2 2p6 3s2 3p6 3d6। ওকে, আচ্ছা এখন দেখো আয়রন কি আরো ইলেকট্রন ছাড়তে পারে না? হ্যাঁ, সর্বশেষ কক্ষপথ এখন কি দেখো, যে সর্বশেষ যে অরবিটালটা আছে 3D তে কয়টা ইলেকট্রন আছে? 6টা ইলেকট্রন আছে। আমরা জানি যে ডি অরবিটাল কি হতে পারে, যদি পরিপূর্ণ থাকে, অর্থাৎ ডি অরবিটালে তোমার 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে ডি অরবিটাল যদি দেখো, ডি অরবিটাল যদি D5 অবস্থায় থাকে, ডি অরবিটাল আমরা জানি যে ডি অরবিটালে যদি 5টা ইলেকট্রন থাকে বা ডি অরবিটালে যদি 10টা ইলেকট্রন থাকে, আমরা তখন বলি অর্থাৎ পরিপূর্ণ বা অর্ধপূর্ণ। এই কন্ডিশনটাকে বলে আমরা ওই অরবিটালের জন্য স্থিতিশীল অবস্থা, ঠিক আছে, অধিক স্থিতিশীল। তাহলে এইবার তুমি দেখো যে এই আয়রন থেকে কি হবে, এই ডি অরবিটালে 6টা ইলেকট্রন আছে, সে কিন্তু আরো ইলেকট্রন একটা ছাড়তে আগ্রহী, কারণ কি আর একটা ইলেকট্রন ছাড়লে সে অর্ধপূর্ণ হয়ে যাবে, আরো অধিক স্থিতিশীল হবে। তাহলে আয়রন কিন্তু আর একটা ইলেকট্রন ছাড়তে পারবে। তাহলে দেখো Fe আর একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে হয়ে যাবে 3+, আগেই তো 2+ ছিল। তখন দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d5। ওকে, তাহলে আয়রন কি করতে পারে? আয়রন কিন্তু 2টা ইলেকট্রন ছাড়তে পারে, এজন্য আমরা বলি তার কি যোজনী 2। আয়রন কিন্তু 3টা ইলেকট্রন ছাড়তে পারে, যোজনী কিন্তু 3। আয়রন ও যোজনী কিন্তু 2 এবং 3। আচ্ছা এখন বলছে কোনটি বিজারক? বিজারক মানে কি, কোনটি ইলেকট্রন ছাড়বে? আয়রন দেখো, আয়রন 3+ আছে, 3+, এটা তার স্থিতিশীল অবস্থা না। 3d5 মানে কি, ডি অরবিটালে 5টা ইলেকট্রন আছে, তার মানে অর্ধপূর্ণ হয়ে গেছে। আর কেউ কোনো ছাড়ার ইচ্ছা আছে? এই আয়রনের যখনই 3+ হয়, আর কি ছাড়ার ইচ্ছা আছে বা ছাড়তে পারবে না? আর কিন্তু সে ছাড়বে না। তাহলে কোনটি ইলেকট্রন ছাড়বে? বিজারক মানেই হলো কোনটি ছাড়বে। তাহলে আয়রন 3+ কখনোই ছাড়বে না। তার মানে এটা বোঝো, ওই যে বলছিলাম একটা শর্টকাট রুল বলবো, যখন তুমি দেখবা যে সর্বোচ্চ যোজনী ব্যবহার করে ফেলছে, তার মানে মনে করবা সে আর ছাড়তে পারবে না। কেমন? আচ্ছা আয়রনের যোজনী কত? 2 3। কপারের যোজনী কত? 1 2। আচ্ছা জিঙ্কের যোজনী 2, আর লেড কত? 2 4। আচ্ছা দেখো তো কোনটি ইলেকট্রন ছাড়বে? আচ্ছা Fe3+ মানে সে কি সর্বোচ্চ যোজনী, মানে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন ছাড়ছে? 3টা ছাড়ছে, সর্বোচ্চ 3টা ছাড়ছে, অর্থাৎ বড় যোজনীটাতে ব্যবহার হয়ে গেছে, মানে এখানে সর্বোচ্চ 3টা ইলেকট্রন ছাড়ছে। তার মানে আয়রন আর ছাড়া সম্ভব না, এই যে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, আয়রন আর ছাড়তে পারবে না। আচ্ছা এই দেখো কপারের ক্ষেত্রে বড় যোজনী যেটা 2+, মানে 2টা ইলেকট্রন ছাড়ছে, আর ছাড়তে পারবে না। তাহলে উত্তর ক নম্বর হবে না। কোনটি ইলেকট্রন ছাড়বে? খ নম্বর হবে না। আচ্ছা এরপরে গ নম্বর দেখো, জিঙ্কের বেলায় আসে, সে সর্বোচ্চ 2টা ইলেকট্রনই ছাড়তে পারে, ঠিক আছে, অর্থাৎ সে 2টাই ছেড়ে বসে আছে, এটা হবে না। লেডে আসে, লেড আছে কি Pb2+। আচ্ছা লেড যোজনী কত? 2 এবং 4 হতে পারে, মানে লেড কিন্তু 4টে ইলেকট্রনও ছেড়ে দিতে পারে, ঠিক আছে। এই যে লেডের বেলায় যদি সে 2 4, তার মানে কি সে 2টা ইলেকট্রন ছাড়ছে, হ্যাঁ আরও ছাড়তে পারবে। তাহলে এই ক্ষেত্রে এই ঘ নম্বরটা সঠিক উত্তর। যে তার মানে তুমি যখন দেখবা যদি ম্যাক্সিমাম যোজনী যেটা যদি উপরে থাকে, ওই দেখো আয়রনের ক্ষেত্রে 3, কপারের ক্ষেত্রে 2, বড়টা জিঙ্কও আছে, অর্থাৎ এই ক্ষেত্রে এইগুলো আর ইলেকট্রন ছাড়া সম্ভব না। তার কিন্তু শুধু একটা আয়রন দিয়ে ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, এরকম করে আমরা কপার দিয়ে ব্যাখ্যা দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা বুঝলাম যে আমরা যদি বলে কোনটি বিজারক, এর অর্থ বুঝে নেব যে কোনটি ইলেকট্রন ছাড়বে। তার মানে আমি দেখবো কার ক্ষেত্রে ছাড়া সম্ভব, ঠিক আছে। সর্বোচ্চ ছেড়ে দিয়ে যদি বসে থাকে তাহলে কি আর ছাড়া সম্ভব? তখন আমরা বলবো না, এটা ছাড়া সম্ভব না। সর্বোচ্চ যোজনী পরিমাণ ইলেকট্রন যখন তুমি দেখবা ছেড়ে দিয়ে বসে আছে, না এটা ছাড়া সম্ভব না, ঠিক আছে। ওকে, এর নেক্সট আমরা পরের প্রশ্ন চলে যাই। দেখো বাট এটা কিন্তু শর্টকাট রুল, তুমি দ্রুত যেন উত্তর দিতে পারো সেরকম একটা টিপস তোমাদের বলে দিলাম, ঠিক আছে। আর ব্যাখ্যা তো দিয়েই দিছিলাম। দেখো এরপরে যে তোমাদের সঙ্গে আরও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি, যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত? রাজশাহী বোর্ড 23 আসছিল, KMnO4 KMnO4। আচ্ছা এটা কি RB 2023, রাজশাহী বোর্ড 2023। পটাশিয়াম পারম্যাঙ্গানেটে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা, ম্যাঙ্গানিজের নিচে দাগ, ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত?
খুব সহজে পটাশিয়াম একটা ক্ষার ধাতু জারণ সংখ্যা +1, তার পটাশিয়াম দেবে +1, ঠিক আছে। আর অক্সিজেনের জন্য দেবো কত -8, কারণ একটা অক্সিজেন -2 আর 4টে হলে -8, টোটাল মিল হবে কত 0। সুতরাং ম্যাঙ্গানিজের কত +7। ওকে, এদের ম্যাঙ্গানিজের জন্য +7। আচ্ছা, এরপরে আরো অনেক প্রশ্ন আছে। দেখো গ্রাম বোর্ড 2023 কি ছিল? লিথিয়াম, অ্যালুমিনিয়াম, তারপরে ছিল হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এখানে হাইড্রোজেনের জারণ সংখ্যা কত দেখো। তাহলে লিথিয়াম একটা ক্ষার ধাতু +1, অ্যালুমিনিয়াম কত +3, তাহলে হাইড্রোজেন যেহেতু তোমার টোটাল মিলে 0 বানাইতে হবে, টোটাল যোগে জারণ সংখ্যা 0, তাহলে হাইড্রোজেন কত অবশ্যই একটা। দেখো এখানে যদি আমি -4 দেই তাহলে কিন্তু ওই পাশে 0 আসে। তাহলে কয়টা হাইড্রোজেন? 4টা হাইড্রোজেনের জন্য যদি -4 হয়, একটা হাইড্রোজেনের জন্য -1। এটা কিন্তু একটা ধাতব হাইড্রাইড। তোমরা জানছো হাইড্রোজেনের জারণ সংখ্যা সাধারণত +1, কিন্তু ধাতব হাইড্রাইডের ক্ষেত্রে কিন্তু -1। তাহলে এটা একটা ধাতব হাইড্রাইড ছিল, এজন্য হাইড্রোজেনের জারণ সংখ্যা কি বের হলো -1, ঠিক আছে। আচ্ছা ওকে, এরকম ঠিক আছে। আমি আজকে এখানে সমাপ্ত করি, ক্লাসটা লং হয়ে যাবে। প্রয়োজন আমি এরকম আরও অনেকগুলো ক্লাস নিয়ে আসছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।